আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি ভালো আছে। তোমাদের বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে আলোচনা করব। বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন, আকৃতি, প্রকৃতি ও অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছেন। একটি জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি একরকম নয়, বরং ভিন্ন। আমরা এ পরিচ্ছেদে কোষের গঠন বর্ণনা করব, কিন্তু নিম্নে বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না। তাই মোটামুটি সব ধরনের কোষে যেসব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয় সেগুলোকে বর্ণনার জন্য একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, প্রথম দিকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীববিজ্ঞানীরা কোষের যে ধারণা পেয়েছিলেন তা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আরও সুস্পষ্ট ও বিস্তারিত হয়েছে। সেই আলোকে আদর্শ কোষ আলোচনা করা হলো। এই অধ্যায়ে পাঠে শেষে আমরা কি কি শিখব? উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র অঙ্কন করতে পারবো, প্রাণী ও উদ্ভিদ কোষের তুলনা করতে পারবো, কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ ভাগ করতে পারবো, বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ভাগ করতে পারবো, উদ্ভিদ ও প্রাণী টিস্যুর পার্থক্য করতে পারবো। আসে পরীক্ষা আসে উদ্ভিদ ও প্রাণী টিস্যুর পার্থক্য লিখুন। ঠিক আছে, পাঠ 1 থেকে 2 কি বলছে? উদ্ভিদ ও প্রাণী কোষের সাধারণ গঠনটা কীরকম হবে দেখো না। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। পরীক্ষা আসতে পারে, এমসিকিউতে আসবে। প্রতিটি জীবদেহ কি দিয়ে গঠিত? প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, খেয়াল রাখবা। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ থাকে। প্রশ্ন আসে যে একটি আদর্শ উদ্ভিদ কোষের কয়টা অংশ থাকে? দুটি। একটি আদর্শ উদ্ভিদ কোষে প্রধানত দুটি অংশ থাকে বা দুটি অংশ নিয়ে গঠিত। পরীক্ষা আসতে পারে যে একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত? একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত। একটা হলো কি, 1 নম্বরে কোষপ্রাচীর, 2 নম্বরে প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রথম আসো কি কোষপ্রাচীর কি আমরা জানবো। কোষপ্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি সৌর প্রাচীর থাকে, একে কোষপ্রাচীর বলে। তাহলে এখান থেকে শিখে নাও, এখানে সোজা কোষপ্রাচীর কাকে বলে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত। পরীক্ষা আসতে পারে যে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। আসতে পারে না 100%, হয়তো এমসিকিউ না তোমরা শর্ট প্রশ্নের মধ্যে পেয়ে যাবা। কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত বা সেলুলোজ দিয়ে গঠিত। প্রাণী কোষেও এই ধরনের কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে এই ধরনের কি খেয়াল রাখবা যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য আসে পরীক্ষায়। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কিন্তু পরীক্ষা আসে প্রশ্ন। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পদার্থ দ্বারা গঠিত। প্রাণী কোষের আবরণটি কি দ্বারা গঠিত? প্লাজমা পদার্থ দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীর প্রধান কাজ। তোমরা এই কোষ প্রাচীরের মধ্যে কি উদ্ভিদ কোষ প্রাণী কোষটা ভালোভাবে রিডিং করলে উদ্ভিদ কোষ প্রাণী কোষের সংজ্ঞা বলতে পারবা, বৈশিষ্ট্য বলতে পারবা, পার্থক্য করতে পারবা। পরীক্ষা আসে পার্থক্য। 2 নম্বরে প্রোটোপ্লাজম। একটি প্রোটোপ্লাজম প্রধানত কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের সমন্বয়ে গঠিত হয়। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা 67 থেকে 90 ভাগ। পরীক্ষা আসে বস্তুটা, তোমরা এমসিকিউ পাইতে পারো অথবা শর্ট প্রশ্ন পাইতে পারো যে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত ভাগ। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা 67 থেকে 90 ভাগ। ঠিক আছে, তারপরে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে। ঠিক আছে, প্রশ্ন কঠিন, খেয়াল রাখো। পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কি? কোষঝিল্লি। কোষঝিল্লি আর একটা নাম কি? প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে প্লাজমা মেমব্রেন কি?
তোমরা বলবা পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে প্লাজমা মেমব্রেন বলে, অথবা কোষ ঝিল্লি কি? পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বলে। ঠিক আছে, কোষ ঝিল্লি আর প্লাজমা মেমব্রেন এক জিনিস, খেয়াল রাখবা। প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড দ্বারা গঠিত। বর্তমানে এটিকে বায়োমেমব্রেন বলা হয়। এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ, গ্যাস এর পরিবহন নিয়ন্ত্রণ করে। সাইটোপ্লাজম। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। ঠিক আছে, এবার নেবা এখান থেকে সাইটোপ্লাজম কাকে বলে। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। জৈবিক কার্যক্রমে যেগুলো অংশগ্রহণ করে এগুলোকে একসাথে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়। এক নম্বরে কি প্লাস্টিড, 2 নম্বরে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল, কোষ গহ্বর। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা আছে। এটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে গলজি বডি কি, তারপরে মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বলা হয় কেন, এটা পরীক্ষা আসে। এই যে মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বলা হয় কেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই আমাদের বহু আলোচিত এই যে গঠন 2.1 উদ্ভিদ কোষের আণুবীক্ষণিক চিত্র, তোমরা এই চিত্রটা ভালোভাবে দেখে নিবে। উদ্ভিদ কোষের আণুবীক্ষণিক চিত্র দেখো, এখান থেকে দেখে নাও। আবার এই পাশে দেখো যে গঠন 2.2 পানি কোষের আণুবীক্ষণিক চিত্র, মানে পানি কোষের চিত্র রয়েছে এরকম আর উদ্ভিদ চিত্র রয়েছে এরকম। দেখো এই উদ্ভিদ কোষ আর এই প্রাণী কোষ। তোমরা এই চিত্রটা ভালোভাবে দেখবা এবং কোন জায়গায় কোনটা নিউক্লিয়াস, কোনটা প্লাজমা মেমব্রেন, কোনটা সাইটোপ্লাজম, ঠিক আছে, কোনটা নিউক্লিয়াসের দ্বার, কোনটা নিউক্লিয়ার রন্ধ্র, কোনটা ক্রোমাটিন তন্তু, এগুলো তোমরা চিত্রকে বই দেখে দেখে চিত্রকে ভালোভাবে মিলিয়ে নেবে যে কোন জিনিসটা কি বলা হয়। ঠিক আছে, যে এখানে এই প্রত্যেকটা নাম দেওয়া আছে, এখানে প্রত্যেকটার নাম দেওয়া আছে পাশে। তারপরে পার্ট 3 থেকে 5 সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্লাস্টিড কি? সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। ঠিক আছে, প্লাস্টিড কাকে বলে? সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। খেয়াল রাখবা। সাধারণত প্রাণীকোষে প্লাস্টিড নেই। এই যে প্রাণীকোষে কি নেই? প্রাণীকোষে প্লাস্টিড নেই। প্লাস্টিড কোথাও থাকে না, প্লাস্টিড প্রাণীকোষে থাকে না। এই অঙ্গাণুটি উদ্ভিদকোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সংচয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আমার কি ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড, আর হচ্ছে কি লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। নাকি ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড, আর হচ্ছে কি লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। খেয়াল রাখবা। ক্রোমোপ্লাস্টিড 2 রকম, আবার ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। এদের মধ্যে 3টি অংশ পরিলক্ষিত হয়, যথা আবরণী, স্ট্রোমা, গ্রানা। প্লাস্টিডের মধ্যে ক্রোমোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে। এই যে খেয়াল করো, যেটা প্রশ্ন আছে যে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ কোথায় থাকে? প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে থাকে। খেয়াল রাখবা, প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে, এজন্যই সবুজ বর্ণ ধারণ করে। আলোক সংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ। ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফুলের ত্বকে বিভিন্ন বৈচিত্র্য সৃষ্টি করে। সবুজ ফল পাকার সময় ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। টমেটোর যে লাল টকটকে রং দেখো, তা এ ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়।
প্রশ্ন আসতে পারে টমেটোর রং লাল হয় কেন? টমেটোর রং লাল হয় কি? এই যে ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য এই টমেটোর রং লাল হয়। ঠিক আছে, এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। টমেটোর রং লাল হয় কেন বা লাল টকটকে রং হয় কেন? যে ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য। ক্রোমোপ্লাস্টের লাল, কমলা, হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। এটা প্রশ্ন আছে যে ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ, ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ কোথায় থাকে? ক্রোমোপ্লাস্টে থাকে। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা, হলুদ বর্ণের ক্রোমোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। শুধু একটা না, তিনটা থাকে। ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ কোথায় থাকে? ক্রোমোপ্লাস্টে। তিন রঙের থাকে কিন্তু, লাল, কমলা, হলুদ রঙের বা বর্ণের। রঙ আর বর্ণ একটা কথায়। উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশের কোষে নিউক্লিওপ্লাস্ট থাকে। বলছে উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে। যেমন মূলের কোষের প্লাস্টিড, সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয় ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে, যদি সবুজ দুর্বল ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে গাছগুলো সাদা হয়ে যায়, কারণ ওই যে ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। এবার তো বাস্তব উদাহরণ, যদি আমরা যদি ঘাস বা একটা ফসল রেখে রাখি তাহলে কিন্তু সাদা হয়ে যাবে, এই কারণ। পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় গাছগুলো আবার সবুজ বর্ণ হয়ে যায়। এতে পরিণত হয় যে এক ধরনের প্লাস্টিক রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিকে পরিণত হয়। এখন আসো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন, এটা আমরা এখন জানবো। উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়া কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইটোকন্ড্রিয়া কাকে বলে? সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। এখান থেকে তোমরা মুখস্থ করে নেবা। এক বচনে মাইটোকন্ড্রিয়ানও বলে। ঠিক আছে, প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বিস্তর পদার্থ দ্বারা আবৃত থাকে। কি হয়? প্রতিটি মাইটোকন্ড্রিয়ান দ্বিস্তর পদার্থ দ্বারা আবৃত থাকে, মানে ঢাকা থাকে। এর বহিঃপদার্থটি মসৃণ, কিন্তু অন্তঃপদার্থটি আঙ্গুলের মতো অনেক বাঁশ সৃষ্টি করে। এদেরকে ক্রিস্টি বলে। বাঁশ সৃষ্টি করে এদেরকে বলে কি? ক্রিস্টি। দেখো এই যে শীত থাকলে বুঝবা, কালো দাগটা বলে বাইরে, এটা বলে ঝিল্লি। আর এই যেটা যে ফোটা ফোটা দেওয়া যায় এটা বলে ক্রিস্টি। আবার দেখো এটা বলে কি? অক্সিজম। এটা বলে কি? ম্যাট্রিক্স। আবার এটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। ঠিক আছে, জীবের যাবতীয় বিভাগীয় কাজে শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রশ্ন আসতে পারে এমসিকিউ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, জীবের যাবতীয় বিভাগীয় কাজে শক্তির উৎস কি? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, খেয়াল রাখবা। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এটা ইংলিশে আরেকটা শব্দ আছে, পাওয়ার হাউস বা শক্তিগার বলা হয়। ঠিক আছে, কিন্তু প্রশ্ন আসে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিগার বলা হয় কেন? ঠিক আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে তোমাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেব। অবশ্য উদ্ভিদ কোষে এর সংখ্যা বেশি, তবে প্রাণীর যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক। গলজি বডি এগুলো পর্দাঘেরা গোলাকার সূত্রাকার নালিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করা এর কাজ। আজকে আলোচনা এতটুকু ছিল। তোমরা সুন্দর করে আজকের ক্লাসটা, গুরুত্বপূর্ণ ক্লাসটা সুন্দর করে দেখো এবং আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে আমাদের সাথে থাকবে। ভালো থাকো, আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।